জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। দুপুর থেকে আমি ওকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ওর কোনো খবর নাই। এমনকি আমি ওকে মেসেজ দিচ্ছি, সেটারও রিপ্লাই দিচ্ছে না। তাহলে তো অভিমানের পর্বটা জমে উঠেছে। আর না, আমার কেমন জানি ভয় লাগছে, ওর আবার কোনো সমস্যা হলো না তো। ওকে, বেশি দেরি করবে না কইলাম। মুই কি চোখ খুলমু? আকাশ, মুই কি খুলমু? কই গেল? ওরে মোর খোদা, ওরে মোর আকাশ কমে গেলে রে। আকাশ তো ভাগছে, ওর ব্যাক করলা কি করছে, ওর বউরা ফালাইছে গেছে, ওর বউ এসে আমার পাকড়াও করছে। আমার তো মেয়ে মানুষ, থাকার ব্যবস্থা দরকার। তুই এক কাজ কর, তুই রিঙ্কু টিঙ্কু আছে না, ওদের সাথে যোগাযোগ কর। যোগাযোগ কইরা দেখ ওদের কোনো বান্ধবীর ওখানে আজকে রাত্রেটা রাখা যায় কিনা। কেমন দৌড় দিয়েছে, মিষ্টি মিষ্টি কথা কই, ওর মই দৌড়ে ধরতে পারি না। আমি চিনি উনি এমনি যায় না, হয়তো ব্যবসা মাইর খেয়ে গেছে, কোনো বিপদের জন্য তো কোনো ইন্টারভিউ। না না, আপনি তো কনসিডার করবেন। ভাবি এক কাঁদেন না তো ভাবি, আমাদের এখানে রিলেটিভ আছে ভাবি। সমস্যার সমাধান হয়েছে, রিঙ্কুর সাথে আকাশের কথা হয়েছে। রিঙ্কু আকাশে নিয়ে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে কথা বলবে। আমি আসলে খুব বেশি ব্যস্ততার মধ্যে আছি, তো এই কারণে আমি আসলে যাইতেছি। তবে ওর থাকার ব্যবস্থা হয়েছে, কোনো টেনশন করো না, আমরা আছি। আরে কাইন্দো না, মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না। দুনিয়ার মানুষের কাছে ঋণ আছে, আমি সেগুলো আগে শোধ করি। খোদারে, এটা কেমনে ভুলমু ভাইজান, আপনি যে কি উপকার করলেন মোর। আমি একটা মিটিং এ যাইতেছি, মাথা মুথা খারাপ হয়ে যাইতেছে, ব্যবস্থা হইতেছে। ঠিক আছে, ভাবি টেনশন করেন না, এক কথা টেনশন করেন না, টেনশন করেন না। আমারও ফিল লাগতেছে, মামা অত্যন্ত বড় মনের মানুষ। এই আমি আপনার যেটা বলছিলাম, আপনি দুপুরে কিছু খাইছেন? ওরে কি হাসাই পাইছে? না, ওর পাইছে। আমি রাত খাওয়া দাওয়া করছেন এটা কর না, মুই কিছু খাই না। কি খাইবেন আপনি? আপনি যা খাওয়াইবেন তাই মুই খাবো। এখন 4টা বাজে, লাঞ্চের টাইম আছে ভাই, টাকা আছে নাকি দেখো তো। দেখছেন কত বড় বাটপার ভাইজান, দেখছেন? আমি আপনার পরে দেখছি। ভাবি আমি একটু টেনশন করি না, মামার মতো লোক এমনি কে বড় হালাইয়া একটা পলা। আমার একটু বলার দেন, এই মামার মতো লোক আপনি পাইছেন, একটা গার্ডিয়ান পাইছেন, একটা ছাতা পাইছেন। এই মামা যে কি জিনিস এটা আমি জানি। এই রিঙ্কু আমার মাঝে মাঝে ঠকাইছে, কিন্তু আমি কাউরে বলি নাই। এই মামা আমাকে হেল্প করছে, বুঝছেন ভাই? আর এই ঢাকা শহর কে কার হেল্প করে বলেন তো? কত বড় কিসমত নিয়ে আসছে সে মামার মতো লোক পাইছে। আর আপনি সেই মামার লাগিয়ে টেনশন করেন না, মামা তো থাকার ব্যবস্থা করলো, সব করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাহলে শুনে আপনি চল আসেন, বেশি দিক দিয়ে আসেন না ভাই, আপনার লাগে করে ভাবি খাওয়ান যায়। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলেন? না, একটু কাজ করছি। এত রাতে কিসের কাজ? অফিসের কাজ, কিছু হিসেব নিকেশ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করছি। তা তুমি ঘুমাওনি কেন? আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম আপনাকে একটা ফোন দিই, আপনার সাথে কথা বললে যদি ঘুম পায়।
আমার সাথে কথা বললে তোমার ঘুম আসবে মানে? আমি কি ঘুমের ওষুধ নাকি? সেটা আপনি বুঝবেন না। আচ্ছা, আমি যে আপনাকে এখনো আপনি করে বলছি, আপনি কিছু বলছেন না, মানে তুমি করে বলার অনুরোধ করছেন না? দেখো, তুমি অপ্সরার বান্ধবী, অপ্সরা আমাকে তুমি করে বলে। ইফ ইউ ওয়ান্ট, মানে তুমি যদি চাও তুমি আমাকে তুমি বলতে পারো, নো প্রবলেম। আমি কি অপ্সরার বান্ধবী হিসেবে আপনাকে তুমি করে বলতে চাই? মানে কি? তুমি তো অপ্সরারই বান্ধবী। আচ্ছা, আপনি কি অপ্সরাকে সব বলে দিয়েছেন? সব বলে দিয়েছি মানে? মানে এই যে আমাদের দেখা হলো, ভাব বিনিময়, এসব? না, ওরা তো এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেনি। ইনফ্যাক্ট আমি অফিস থেকে ফিরেছি একটু আগে, আমার সঙ্গে এখনো দেখা হয়নি ওদের। তার মানে আপনাকে যদি ও জিজ্ঞেস করে আপনি সব বলে দিবেন? এখানে না বলার কি আছে? আচ্ছা, আপনার কি কোনো প্রাইভেসি নেই, মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে কিছু নেই? এখানে প্রাইভেসি, একান্ত ব্যক্তিগত ব্যাপারের কি আছে? কি আছে মানে? না, আজ বাদে কাল যদি আমাদের মধ্যে প্রেম হয়, আপনার হাত ধরে যদি আমি ঘুরি, রাস্তায় বসে গল্প করি, পার্কে বসে গল্প করি, সিনেমা দেখতে যাই, আপনি এগুলো সব বলে দিবেন? শোনো দীপা, আমি রাখছি, কাজটা কমপ্লিট করে আমাকে ঘুমোতে হবে। হ্যাঁ, তাহলে আমার একটা ধাঁধার উত্তর দিয়ে যান। আমি কোনো ধাঁধার উত্তর জানি না। আরে এটা খুবই সহজ, এটার উত্তর দিয়ে দিন, তাহলে আমি ফোন রেখে দিব। আচ্ছা বলো, কি ধাঁধা? একটি পাখি, চারটি পাখি, তিনটি পাখি, বলুন তো এর মানেটা কি? একটি পাখি, চারটি পাখি, তিনটি পাখি, আটটি পাখি। ভুল, উত্তর হয়নি। তাহলে পারবো না। তাহলে ফোনও রাখছি না। দীপা লিসেন, তুমি কিন্তু ভুল করছো। কেন? আপনি বলতে ভুল করেন না? হ্যাঁ, করবো না কেন, আমি ভুল করি, কিন্তু তুমি যেটা করছো সেটা হচ্ছে জেনে শুনে ভুল করছো। জেনে শুনে ভুল করা বলে কিছু নেই। একটা কাজের ফলাফল না আসা পর্যন্ত বলা যায় না তা ভুল না ঠিক। এর ফলাফলটা তুমি জানো? জানি বলেই তো এত মন দিয়ে কাজটা সম্পাদনা করার চেষ্টা করছি। এবার আমার ধাঁধার উত্তরটা দিন। আচ্ছা ঠিক আছে, এখন দিতে হবে না, আপনাকে একটু সময় দিলাম এটা ভেবে এর উত্তরটা বের করার জন্য। কি রে সাহেবা, ডেকে পাঠালি যে? হ্যাঁ, ঘটনাটা কি? ঘুম পাচ্ছে না? না, বসো, তোমার সাথে কথা আছে। তোর তো খুব চিন্তিত মনে হচ্ছে, কি ঘটনা কি বলতো? চিন্তিত মনে হচ্ছে কি, চিন্তিত তো হবই, কারণ এমন একটা সংসারের দায়িত্ব দিয়েছে আমাকে। কেন, কোনো অসুবিধা হচ্ছে? আরে আমি তো ইরাজকে বলেছি অনন্যাকে না বলে চলে যেতে। কেন তুই এই কথা বলতে গেলি কেন? আরে এই ছেলে যদি এখানে থাকে তাহলে তো অনন্যা কোনোদিনও চাইবে না ওর কাছে যেতে। সব মেয়েই চায় ওর স্বামীকে বাপের বাড়িতে রাখতে, ঘর জামাই বানাতে, কিন্তু এটা তো ঠিক না। সেই জন্য আমি ভাবলাম যে ইরাজ যদি এখান থেকে চলে যায় তাহলে অনন্যা নিজের থেকেই ওর কাছে যেতে চাইবে। কিন্তু এখন তো শুনছি যে ইরাজ নাকি অনন্যার ফোনই রিসিভ করছে না। ও নিয়ে তুই চিন্তা করিস না, ওদের সংসারে নাকি এরকম হয়, ও আবার কালকে সকালে দেখবি ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে তো ঠিকই ছিল, ইরাজ ফোন করতো অনন্যা রিসিভ করতো না, কিন্তু এখন তো দেখছি উল্টো হয়েছে, এখন অনন্যা ফোন করছে ইরাজ রিসিভ করছে না। তুই এটা নিয়ে মোটেই চিন্তা করিস না, দেখবি কালকে সকালবেলা ও আবার উল্টো টেলিফোন ধরতেছে অথবা করতেছে, কোনো সমস্যা নেই দুইজনকে। আরে ইরাজকে তো আমি নিষেধ করেছি ও যেন কিছুদিন এখানে না আসে, যাতে করে অনন্যার নিজে থেকে ওর কাছে যেতে চায়। কিন্তু ইরাজকে ফোন করতে তো আমি নিষেধ করিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমার কথা অপমানিত হয়ে রাগ করেও ফোন ধরছে না। আর এখন যদি অপ্সরা বা সাম্য ওকে কল দেয় আর ও যদি ওদেরকে বলে দেয় যে আমি নিষেধ করেছি এখানে আসতে, তাহলে তুই ওটা নিয়ে চিন্তা করিস না, কাল সকালে আমি ইরাজের সাথে কথা বলবো না, ইরাজ খুবই ভালো ছেলে, ওরে বুঝাই বলবা না ঘটনাটা এই, তুই সব মিটে যাবে না দেশকে। আচ্ছা, দুলাভাই নাকি বিদেশ যাবে? হ্যাঁ, তিনি তো সবসময় ব্যবসার কাজে যায়। ও, তো এবার গেলে কতদিন থাকবে বলতে পারো? সেটা তো সঠিক করে বলতে পারবো না, তবে গেলেই মনে করে 10-12 দিন 15 দিন তো থাকেই। আচ্ছা, তো এই সময়ে ব্যবসার সব কিছু কি সাম্য বুঝে নেবে, মানে অফিস কি সাম্য সামলাবে? হ্যাঁ, সাম্যই সামলায়, সাম্যই দেখে। তাহলে এবার দুলাভাই আসলেও যেন সাম্যই অফিস সামলাতে পারে আর ব্যবসাটা বুঝে নিতে পারে,
সে ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আর দুলাভাইকে রেস্ট দিতে হবে, সারাদিন শুধু বাসায় থাকবে, খাবে দাবে ঘুমাবে আর ইবাদত করবে। দুলাভাই তো অনেক আগেতেই চাচ্ছে সাম্য ব্যবসা বাণিজ্যটা বুঝে নি, দুলাভাই রেস্ট করবে, কিন্তু সাম্য সে আবার এখন গ্রামে একটা স্কুল করবে, সেটা নিয়ে মেতেছে। দুলাভাইয়ের কাছ থেকে ওই যে বড় জমিটা আমাদের বড় দাগের, ওই জমিটা নাকি সে লিখে নেবে, নিয়ে ওখানে স্কুল বানাবে। কদিনই কি করে পারা যাবে? দুলাভাই কি জমি দিতে রাজি হচ্ছে? বলেছে দেবে, এখন কবে হয় না হয়। ও তাহলে সাম্যকে এখন দ্রুত বিয়ে করাতে হবে। যখন বউয়ের জন্য বাবার কাছে টাকা চাইতে লজ্জা লাগবে, তখনও দায়িত্বটা বুঝে নেবে। ঠিক কইছিস, একেবারে খাঁটি কথা কইছিস। বিয়ে করে মনে করে বউ যখন ঘাড়ের পরে আসবে না, সে এখন মনে করে যে সে তার মতো করে সে সব চালাবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে ও তো বিয়ে করতে পুরো রাজি হচ্ছে না রে। রাজি না হলেও রাজি করাতে হবে। শোনো ভাই, আমাদের গ্রামে কোনো ভালো মেয়ে আছে বলে তুমি জানো? মানে আমি চাচ্ছি যে গ্রামের একটা সহজ সরল মেয়ের সাথে সাম্যর বিয়ে দিতে। অবশ্য সেক্ষেত্রে মেয়েটা যদি একটু গরিব ঘরেরও হয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো লাভ হবে না রে। এবারে কেউ গ্রামের মেয়ে আনতে চাচ্ছে না, খুন শিকার, কিন্তু গ্রামের মেয়ে আনতে শিকার না। ওফ, সেটা রাজি করানোর ব্যাপার তো আমার, সেটা তো আমি দেখবো। তুমি শুধু আমাকে নিউজটা এনে দেবে যে গ্রামে এমন কোনো মেয়ে আছে কিনা। আচ্ছা শোন, ওই যে তুই তো জাহাঙ্গীর তোকে সাথে একসাথে পড়তো না, জাহাঙ্গীরের কথা মনে আছে না? জাহাঙ্গীরের মেয়ে একটা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, মেয়েটা দেখতে শুনতে বেশ মানে সুন্দর। আর আর আসে হচ্ছে যে শাহজাহান ভাইয়ের মেয়েটা, শাহজাহান ভাইয়ের মেয়েটা নাকি বিদেশ থেকে লেখাপড়া শিখে আছে, খুব স্মার্ট ইংলিশে কথা বলে। তোমাকে আমি কি বলছি আর তুমি কোথায় ইউনিভার্সিটি পড়া মেয়ে নিয়ে এসছো, বিদেশে থাকা মেয়ে নিয়ে আসছো? আরে তারা তো অনেক বেশি চালাক হবে। ও না, গ্রামের একটা সহজ সরল মেয়ে আছে, ওই যে হবির মেয়েটা। হবি তো ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে। হবির মেয়েটা খুব লক্ষ্মী শান্তি, মানে গেলি যে মাথায় গায়ে মাথায় কাপড় টাপড় থাকে, পায়ের সালাম করে, এখনো খুবই ভালো, উঠে দেখতে পারিস। তাহলে এক কাজ করবি, আমরা যখন গ্রামে যাব তখন একবার যে খবর নিয়ে আসবো, ঠিক আছে? আর মেয়েটাকেও দেখে আসবো। আরে ও বললি আমার বন্ধু না, ও চলে আসবে না, মেয়েটা নিয়ে এসে বউ ছেলে মেয়ে নিয়ে অনেকদিন পরে যাচ্ছে না, সে নিয়ে তুই মোটেই চিন্তা করছে। এখন চুপচাপ করে একটু ঘুমো দিন, ঘুমো, মাথা ঠান্ডা কর, মাথা গরম করলে হবে না, ভালো করে কাজ করছে। হ্যালো, ওই আপনারা? ও আচ্ছা, শুনেন, আমি তো এটা আমার উত্তরা সাইড অফিস, আমি অফিস থেকে বেরিয়ে গেছি অলরেডি, আমি উত্তরা থেকে গুলশান হেড অফিসে যাচ্ছি। আপনার আসা কতক্ষণ সময় লাগবে আপনাদের? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলে আসেন। ঠিক, থ্যাংক ইউ। আসসালাম। সিভিটা দেখি একটু। স্যার আমাদের তিনজনের সিভি এখানে আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইং কিউসিতে বেতন হলো 25,000 টাকা। বাইং কিউসি, আপনি এসএসসি পাস না? জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর মেজারমেন্ট? মেজারমেন্ট কি স্যার? আমরা তো করি স্যার বলতে হয়। ইউ ডোন্ট হ্যাভ এনি ইন দ্য টেট? স্যার কোনো রকম করে পাস করছি এরি স্যার। টেট মিন্স সুতা। ও মাই গড, দিস ইজ দ্য বাইং হাউস, উইল বি গোয়িং দ্য উরুগুহে সিবি। ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? জি না স্যার, আমরা নতুন স্যার। ও মাই গড, ইটস ওকে, ডোন্ট ওয়ারি। আপনাদের কি চাকরির আসলে খুব দরকার নাকি? স্যার খুবই দরকার স্যার। স্যার সেই নোয়াখালী থেকে স্যার আসছে স্যার শুধু চাকরিটার জন্য স্যার। চাকরিটা তো স্যার হয়ে যাচ্ছে। আচ্ছা শুনেন, একটা কাজ করেন, যেহেতু বাইং কিউসি একটা ইম্পর্টেন্ট একটা রোল, জি স্যার, বেতন 25,000 টাকা উল্লেখ করছি। জি স্যার। 25,000 টাকা বেতন তো জানেন, আপনার মধ্যে এসএসসি পাস, আপনাদের অভিজ্ঞতা নাই। ওখানে একটা কথা আছে শর্ত সাপেক্ষে বুঝছিলেন আপনারা ওই সার্কুলার মধ্যে? শর্ত সাপেক্ষে লেখা দেখছি স্যার, কিন্তু বুঝিনি স্যার। এক্সপেরিয়েন্স যেহেতু নাই, জি স্যার, আপনি একটা কাজ করেন, আমার অফিসের পিছনে একটা ছোট একটা ট্রেডিং সেন্টার আছে, ওইখানে সপ্তাহখানিক আপনাদেরকে মানে গার্মেন্টস সংক্রান্ত জানার পরে তো বাইং হাউসের পর এখানে ইংলিশের একটা ব্যাপার আছে, পোশাকের মেজারমেন্টের একটা ব্যাপার আছে, পোশাক আইকিউসি একটা ব্যাপার আছে। ওই ব্যাপারগুলা আপনারা শিখতে হলে সপ্তাহখানিক আমার একটা ট্রেডিং সাইট আছে, সেখানে আমি একটা শিখা, কিন্তু সেখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি শুনবেন? স্যার বলেন স্যার।
ব্যাপারটা হলো সেই ট্রেনিং অফিসারকে আমরা একটু হয়তো অফিস থেকে রাখি, কিন্তু একটু খরচের একটা ব্যাপার আছে, ট্রেনিং এর একটা খরচ আছে। কত স্যার? সেখানে ওরা 7 করেই নেয়। স্যার পত্রিকার চাকরি বিজ্ঞপ্তি দেখে স্যার আমরা প্রিপারেশন নিয়ে আসছি স্যার। ওটা নিয়ে স্যার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না স্যার। স্যার আমাদের চাকরিটা হবে স্যার। চাকরি ইনশাল্লাহ হবে। তো আপাতত 1000-500 টাকা করে আপনারা 3-5-15 টাকা আনছেন তো না? দেখি এটা ট্রেনিং এর জন্য। এটা আচ্ছা শুনেন, সিভিটা এটা আমার কাছে থাকুক। জি স্যার। আমি টাকাগুলো পাইছি, এটা ট্রেডিং করা হবে, ট্রেডিংয়ের পরে চাকরি হবে, একদম টেনশন করবেন না। আমি এখন হেড অফিসে যাচ্ছি। এইখানে এটা হলো আমাদের সাইড অফিস, উত্তরাতে। জি স্যার। সাইড অফিসের অবস্থা দেখেন। জি স্যার, অনেক বিশাল অফিস, বড় স্যার। এটা হলো সাইড, আর হেড অফিসে গেলে তো ভাবতে পারবেন, গুলশান তো জানেন ডিপ্লোম্যাটিক জোন। তো ইনশাল্লাহ টেনশন করবেন না, বাইং কিউসি চাকরি আপনাদের হবে। এসএসসি এগুলো কোনো সব আমি কিন্তু পাইছি, যেহেতু ইনশাল্লাহ ট্রেডিংয়ের ব্যাপারে একদম টেনশন করো না। ভালো থাকেন। তাহলে আমার একটা হেড অফিসে একটা জরুরি মিটিং আছে, আমি সেটা শেষ করে, আর রেগুলার আমার ফোন খোলা আছে। জি স্যার। যখনই প্রয়োজন হয় আমাকে ফোন দেবেন। ভালো থাকেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। খিরে সকাল সকাল তুই চা নিয়ে লাবণী কই? সকালবেলা ঘুম থেকে উঠে চিরতার রস খেয়ে মুখটা তেতো হয়ে গেছে, তাই ভাবলাম যে 1 কাপ চা খেলে ভালো লাগবে। আর তুমি উঠে গেছো দেখে ভাবলাম তোমার জন্য 1 কাপ বানাই। লাবণী অন্য কাজে ব্যস্ত। কিছু বলবি? না, আসলে সকালবেলা আমার একা একা চা খেতে ভালো লাগে না। মনে হয় যে সকালে চা খেতে খেতে কারোর সাথে গল্প করি। অপশনও তো আবার রাগ করে ঘুমিয়ে পড়েছে। কেন? আরে লাবণী সকালবেলা চিরতার রস নিয়ে আসার পর ও মুখে দিয়েই ওর মেজাজ খারাপ হয়ে গেছে। লাবণীকে বকাঝকা করে আবার ঘুমিয়ে গেছে। অপসরা তো আসলে এসবে অভ্যস্ত না, ওর কাছে খুব বিরক্ত লাগছে। কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আর এটা তো ভালোই, তাই না? সকাল সকাল ওঠাটা। ওই ইরাজ করি নাকি কালও আসেনি? আসেনি। কেন? আবার কি তোরা ঝগড়া করেছিস? রাগ করবো কেন? ওর সাথে আমার কোনো ঝগড়াও হয়নি। যা হয়েছিল আগে সেটা তো মিটে গিয়েছিল, তারপরও আমাকে কিছু না বলে চলে গেছে। ইভেন আমি ওকে ফোন দিয়েছি, আমার ফোনও ধরেনি। তাই নাকি? কিন্তু ইরাজ তো এরকম করার কথা না। সে কাজ করি, ওকে আমি কল দিই। না, তোমার কল দেওয়ার কোনো দরকার নেই, আমিও কল দেবো না। ও নিজের যখন ইচ্ছে হবে তখন কল দেবে। মা শোন, এভাবে রাগ করে থাকিস না ওর উপর। জীবনটা কি, এই যে সংসার জীবন যেটা আমাদের, এটা কিন্তু একটা মানে বান্ডেল অফ কম্প্রোমাইজ। কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতেই হবে। তুই না হয় কম্প্রোমাইজ কর ওর সাথে। বাবা, ওর সাথে কিন্তু আমার সত্যি সব ঠিক হয়ে গেছিল, তারপরও কেন এরকম করলো আমি জানি না। যাই হোক, ওর বিষয়ে তুমি এখন আর কোনো কথা বলো না তো। আমি ইরাজকে নিয়ে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাবো না, বাদ দাও। আমি ডিসিশন নিয়েছি, আমি আর কোনো কম্প্রোমাইজ করবো না। তোকে তো এই বিষয়ে আমি কখনো কিছু বলিনি। আমি তোকে অনুরোধ করি তুই একটু ওর সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা কর। আর নাহলে তোর ব্যাপারটা তোর খালামনের সাথে একটু শেয়ার কর। শেয়ার করলে নিশ্চয়ই সে একটা কোনো না কোনো পরামর্শ দেবেন। না না, খালামনির সাথে আমার এই সমস্ত কথা বলতে ভালো লাগে। আচ্ছা বাদ দে, সাম্যটা কোথায়? ও ঘুম থেকে ওঠেনি এখন? ভাইয়া তো উঠে না, খালামনি তো তাকে কিছু বলে না। সাম্যকে তো তোর খালা খুব ভালোবাসে ছোটবেলা থেকে। আর ছোটবেলায় তো সাম্যকে অনেকটা কোলে পিঠে করে মানুষই করেছে তোর খালা। আমি তখন ঢাকার বাইরে থাকতাম, আর তোর মা থাকতো নানু বাড়ি। আর যখন আমাদের বাড়িতে যেতাম তখন সাথে করে আবার সাইমাকে নিয়ে যেত। সাইমা বিয়ের পরে অবশ্য সাইমা বিদেশ চলে যায়, কিন্তু এর আগ পর্যন্ত তোর মার সঙ্গে সারাক্ষণ থাকতো।